প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান তার এক ফেসবুক পোস্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। আর আমি ফিল করেছি যে এই বিষয়গুলো নিয়ে আমার দর্শক শ্রোতাদের সঙ্গে কথা বলা যেতে পারে, তাই এই এপিসোডটি করছি। তো তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তার এলাকার নির্বাচনী এলাকার লোকেরা চাচ্ছেন যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন এবং তার এলাকা থেকে তিনি সংসদ সদস্য মনোনীত হয়ে সংসদে গিয়ে এলাকাকে প্রতিনিধিত্ব করুন। লোকেরা চাইছেন, কিন্তু তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন তিনি তাদের এই কথায় সায় দেননি এবং তিনি ব্যক্তিগতভাবে রাজি নন। তিনি আসছে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি তার কাজে হয়তো ফিরে যাবেন, কিন্তু তিনি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আর এই জন্য তিনি কিছু গুরুত্বপূর্ণ ইস্যুজ নিয়ে কথা বলেছেন। আর সেই ইস্যুগুলো হলো, তিনি বলেছেন যে আমি উপদেষ্টা হিসেবে নিরপেক্ষতা রক্ষার শপথ নিয়েছি এই সরকারে, আমি নিরপেক্ষতা বজায় রাখবো। তো আমি যদি এখন আমার এলাকায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমি সেই নিরপেক্ষতার শপথ রাখতে পারছি না, কারণ উপদেষ্টা হিসেবে আমি সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছি এবং উপদেষ্টা হিসেবে উপদেষ্টার এখতিয়ার থেকে আমি আমার এলাকার জন্য, সন্দ্বীপবাসীর জন্য কিছু কাজও করেছি। তাহলে এই বিষয়গুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে, যেটাকে আমরা বলি স্বার্থের সংঘাত। অর্থাৎ সরকারি সুবিধা তিনি তার এলাকাবাসীকে, এলাকার কোনো প্রজেক্টকে পাইয়ে দিয়েছেন। অন্যায়ভাবে করেছেন সেটা আমি বলছি না, ন্যায়তই করেছেন। উপদেষ্টাদের এলাকায় তো কাজ হতে হবে, এরকম না বিষয়টি যে কোনো উপদেষ্টার এলাকায় কাজই হতে পারবে না, এরকম না। নিশ্চয়ই ন্যায়সঙ্গত, প্রয়োজনীয়, এলাকাবাসীর জন্য প্রয়োজন আছে, জনগুরুত্ব সম্পন্ন প্রজেক্ট সেখানে থাকবে, কার্যকর করতে হবে। তো তিনি সেরকম কিছু কাজ করেছেন। তো তার বিবেক তাকে বলেছে যে যেহেতু সরকারি সুবিধা ব্যবহার করেছেন এলাকার জন্য, আর তিনি যদি পরবর্তীতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে বা সরকার ভেঙে গেলে তখন নির্বাচন করেন, তাহলে তিনি এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে যাচ্ছেন। কারণ এই সুবিধাটি তিনি নিতে পারছেন, খোলাখুলি তিনি এসব আলোচনা করেছেন যে এই সুবিধা তিনি নিতে পারছেন, এটি একটি সুবিধা। তিনি তখন বলতে পারবেন তার এলাকার ভোটারদের যে আমি উপদেষ্টা যখন ছিলাম তখন আমার এলাকার জন্য, আপনাদের জন্য আমি এই কাজ করেছি, এই সুবিধা এনে দিয়েছি, তাই আমাকে ভোট দিতে হবে। তাই সেই সরকারি পজিশন ব্যবহার করে যখন তিনি পজিশনে থাকবেন না, তখন আগের নেওয়ার সুবিধাগুলো যা তিনি এলাকার জন্য নিশ্চিত করেছিলেন, সেই বিষয়টির তিনি সুযোগ নিতে পারেন, এই সম্ভাবনা আছে। তাই তিনি অস্বীকার করেছেন জোরালোভাবে যে তিনি আসছে নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এবং এটিকেই তিনি ন্যায়সঙ্গত মনে করছেন, ফেয়ার মনে করছেন। আর তার এই ফেসবুক পোস্টের পরেই কিন্তু আমাদের দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি একই সঙ্গে দুটো মন্ত্রণালয় সামলাচ্ছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর মাহফুজ আলম সামলাচ্ছেন তথ্য মন্ত্রণালয়। তো এই দুই ছাত্র উপদেষ্টার পদে থাকা না থাকা নিয়েও কথা হচ্ছে, জোরালো ভাবে আলাপ শুরু হয়েছে ফাউজুল কবির খানের এই ফেসবুক পোস্টের পর। আর আসলে মাহফুজ আলম এই পোস্টে যোগ দিয়েছেন উপদেষ্টা পজিশনে খুব বেশি দিন হয়নি, বাট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ খানিকটা সময় ধরে আছেন। আর এই দুই ছাত্র উপদেষ্টার মধ্যে নানা কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নানা রকম বিতর্কের জন্ম দিয়েছে, বিতর্ক তাকে ছাড়ছেই না। তো এখন কথা হলো, এই যে দুই ছাত্র উপদেষ্টা তারা যখন সরকারের অংশ হলেন, তারা যখন উপদেষ্টা হলেন, সেই বিষয়টি নিয়ে যে খুব বেশি বাড়াবাড়ি হয়েছিল, দেশব্যাপী মানুষ ক্ষোভে ফেটে পড়েছিলেন, মানুষ বিরোধিতা করেছিলেন, এরকমটি হয়নি। কিন্তু এই আলোচনা তখন থেকে শুরু হয়ে গিয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য ছাত্র নেতারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করলেন গত ফেব্রুয়ারিতে। আর সেই ছাত্রদেরই একটি অংশ সরকারে থেকে গেলেন, তারা তিনজন ছিলেন, এখন দুজন আছেন। নাহিদ ইসলাম পদত্যাগ করে উপদেষ্টা পদ থেকে এনসিপিতে আহ্বায়ক হিসেবে জয়েন করেছে। তো সেই থেকে এই আলোচনা, এই আলাপ আছে যে তাদেরই একটি অংশ সরকারে থেকে গেলেন, যদিও অফিসিয়ালি তারা সেটি এইভাবে স্বীকার করছে না। এনসিপি বলেছে উপদেষ্টাদের সঙ্গে তাদের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই, তারা সরকারে আছেন আর তারা তাদের রাজনীতি করছে। বাট বিভিন্ন মহল এটি নিয়ে কথা বলেছে, আলাপ তুলেছে যে তারা তো একই লোক, একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন,
তাদের একটি অংশ এনসিপিতে গিয়েছে, আরেক অংশ সরকারে থেকে গেছে। আর এই ইস্যুটিকে কেন্দ্র করে এটিকে তাদের উইক পয়েন্ট হিসাবে দেখিয়ে অনেকে এই এই দলটিকে, এনসিপি ও জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসাবে আখ্যায়িত করেছেন। এখনো অনেকে বলছেন এবং এই আলোচনা প্রকাশ্যে তারা করছেন, টক শোতে অনেকে এইভাবে আক্রমণ করছেন এনসিপি কে। অন্যান্য অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে একই আলাপ আছে। তো এখন কথা হলো, এই যে দুই ছাত্র উপদেষ্টা তারা সরকারে আছেন, আর যারা এনসিপি কে কিংস পার্টি বলার চেষ্টা করছেন, এই আলোচনাটি থামিয়ে দেওয়া যেত, অত জোরালো রূপ পেত না। কিভাবে যেত? ছাত্র উপদেষ্টারা যদি সেভাবে কাজ করতে পারতেন, নিরপেক্ষতা সততা রক্ষা করে। কিন্তু আমি মনে করি না। আমি বরাবরই আমার অনেক এপিসোডে বলেছি, এদের প্রতি আমার বিশেষ উইক পয়েন্ট আছে। আমার একা না, লাখো কোটি মানুষের আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাধারণ কর্মী, শুধু ছাত্ররাই ছিলেন না, সেখানে কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, দোকানদার ছিলেন, সাংবাদিক ছিলেন, অনেকেই ছিলেন, শিক্ষক ছিলেন, সব পেশার মানুষ ছিলেন আসলে। তো তাদের প্রতি এক ধরনের উইক পয়েন্ট, এক ধরনের ভালোবাসা আমাদের আছে। তো সেদিক থেকে বলছি যে তারা বিশেষভাবে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নিরপেক্ষভাবে কাজ করতে পারেননি। তার নিরপেক্ষতা নানা কারণে ক্ষুণ্ণ হয়েছে, বিভিন্ন মহল থেকে এই দাবি উঠেছে। এই দাবি যে পুরোপুরি অমূলক সে কথা বলা যাবে না। হ্যাঁ, কিছু দাবি প্রতিপক্ষ উঠিয়েছে। বিশেষভাবে আমি স্পেসিফিকলি বলতে চাই, বিএনপির পক্ষ থেকে তার উপদেষ্টা হিসেবে অবস্থান নিয়ে অনেক কথা উঠেছে। বিশেষভাবে ইশরাক কাণ্ডে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে, যেহেতু তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। শুধু ইশরাক নন, পুরো বিএনপি সংঘাতে জড়িয়ে পড়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভার্সাস বিএনপি একটি পর্যায়ে এমন হয়ে গিয়েছিল। তো সেই থেকে শুরু করে এই বিষয়ে কিছু বিষয় বাড়াবাড়ি আছে বিএনপির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করা হয়েছে, তাকে বদনাম দেবার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি আমরা বুঝি। এর বাইরেও আসিফ মাহমুদ নিজেও কিছু বিতর্কিত কাজ করবার মাধ্যমে বিতর্কিত হয়েছে, এবং নিজে বিতর্কিত হননি, শুধু সরকারকে বিতর্কিত করেছে, কারণ তিনি সরকারের উপদেষ্টা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে কিন্তু এই জুলাই অভ্যুত্থান, হাসিনার উৎখাত, হাসিনার পালিয়ে যাওয়া, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসা, এবং আসছে ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের স্বপ্ন দেখা, এই সব ডেভেলপমেন্ট হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। তাহলে বৈষম্য এখানে ছিল কিওয়ার্ড। তাহলে এই দুই ছাত্র উপদেষ্টা নিয়ে যখন কথা বলছি, বিশেষভাবে আবারও বলছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বড় রকমের বৈষম্য করেছেন পুরো জাতির বিরুদ্ধে, যেটি অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ তিনি করেছেন। অনেকবার বলেছি, তারপর আবার রিপিট করছি। তিনি তার কুমিল্লা জেলার জন্য একনেক বৈঠক থেকে পাশ করিয়ে নিয়েছেন ২৪০০ কোটি টাকার বাজেট, যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ হবে, যেটিকে আমরা LGED বলি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে উন্নয়নমূলক কাজ করা হবে, সংস্কারমূলক কাজ করা হবে। এইসবের জন্য তিনি ২৪০০ কোটি টাকা অনুমোদন করিয়ে নিয়েছেন। ২৪০০ কোটি টাকা কুমিল্লা জেলার জন্য, যেখানে কিনা অনেক জেলা বরাদ্দ পেয়েছে ১০ কোটি, ২০ কোটি, ৩০ কোটি টাকার উন্নয়নের জন্য, একই কাজের জন্য। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, আমি বলবো অন্যায় প্রভাব খাটিয়ে এখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, বড় রকমের বৈষম্য সৃষ্টি করা হয়েছে, চোখে পড়বার। কুমিল্লা জেলার জন্য ছাড় করিয়ে নিয়েছেন ২৪০০ কোটি টাকা। শুধু তাই না, তার নিজ নির্বাচনী এলাকা মুরাদনগরের জন্য ৪৫০ কোটি টাকার মতো বরাদ্দ নিয়েছে, এবং পাশের উপজেলা দেবিদ্বারের জন্য, যেটি হাসনাত আব্দুল্লাহ, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী এলাকা, পাশের উপজেলা দেবিদ্বারের জন্য ছাড় করানো হয়েছে ৩৫০ কোটি টাকা, যেটি বিশাল বড় রকমের বৈষম্য, এখানে বড় রকমের ডিসক্রিমিনেশন হয়েছে। তো এটি অমার্জনীয়, আমি আবার বলছি। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া যা করেছেন তার এখনো সময় আছে। এই বৈষম্যের উত্তর কিন্তু তাকে ভবিষ্যতে দিতে হবে। এখন তিনি প্রোটোকল নিয়ে চলেন উপদেষ্টা হিসেবে, তার এই প্রোটোকল সবসময় থাকবে। লোক কিন্তু রাস্তায় ধরে বসবে, উত্তর চাইবে এই বৈষম্য কেন,
এবং এই বৈষম্য করার পরেও তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, রাজনীতি এইসব নিয়ে কথা বলার অধিকার রাখেন কিনা? মোটেই বিষয়টি এরকম না সততার দিক থেকে, যে শেখ হাসিনা করলে বৈষম্য হবে, শেখ মুজিব করলে বৈষম্য হবে, আওয়ামী বাকশালীরা করলে কোনো কিছু বৈষম্য হবে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিছু করলে সেটি বৈষম্য হবে না। মোটেই বিষয়টি এরকম না। দেশবাসী বিষয়টিকে এইভাবে দেখেন না, দেখবার কোনো কারণ নেই। আমাদের বিশেষ কারোর জন্য অকারণে অনুরাগ কিংবা বিরাগ থাকবে না, থাকবে না, থাকতে পারেই না, কেন থাকবে? তাই বলছি, এখনো সুযোগ আছে জাতির কাছে ক্ষমা চেয়ে, যদি সম্ভব হয় এখানে একটি কারেকশন দরকার আছে। এই 2400 কোটি টাকা অন্য জেলায় ভাগ করে দিতে হবে। যেসব জেলা বঞ্চিত হয়েছে, যেসব জেলায় আরো প্রায়োরিটাইজ করা যেত অনেক কাজকে, জনগণের জন্য কাজ করা যেত, জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট যেখানে করা যেত, মানুষ উপকৃত হতো সত্যিকার অর্থে, এখনো সুযোগ আছে সংশোধনী এনে সেখানে সেটি প্রত্যাহার করতে হবে। কুমিল্লা জেলাকে অন্যায়ভাবে 2400 কোটি টাকা বরাদ্দ দেওয়া যাবে না। এটি অন্যায়, ইনজাস্টিস, জাস্ট ইনজাস্টিস। And injustice anywhere is a threat to justice everywhere. তো এরকম অসংখ্য বৈষম্য, অসংখ্য অনিয়ম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করেছে। যদি দেখতাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব যোগ্য, দুটো মন্ত্রণালয় সামলাতে পারছেন, তাহলে বুঝতাম। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি দায়ী করছি। কোন বিবেচনায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন তরুণকে, অনভিজ্ঞ, অন্য জায়গায় তাকে আমি হাজারবার ক্রেডিট দেব, আন্দোলন সংগ্রামে অগ্রণী ছিলেন তিনি, এবং হাসিনা খেদাও আন্দোলনের সর্বশেষ পর্যায়ে 6 আগস্টের যে মহাসমাবেশের বিষয় ছিল, ঢাকা ঘেরাও মহাসমাবেশ, এটি একদিন এগিয়ে আনা হয়েছিল 5 আগস্ট, এবং সেই ঘোষণা পুরো দেশবাসী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে শুনেছে। আমরা উজ্জীবিত হয়েছিলাম, সব ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে পরবর্তীতে তিনি কোনো ক্ষমতার অংশীদার হলে, ক্ষমতায় আসলে যা ইচ্ছে তাই করতে পারবেন। আমরা তার সেই অগ্রণী আন্দোলন সংগ্রামে ভূমিকার জন্য পরবর্তী অন্যায় কর্মকাণ্ডগুলোকে বৈধতা দিব, ভ্যালিডেট করব, এন্ডোর্স করব, মোটেই না, অ্যাবসলিউটলি না। এই বিষয়ে হাসিনার ব্যাপারে আমাদের যে মতবাদ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারেও একই দৃষ্টিভঙ্গি থাকবে। এই ভুল শেখ মুজিবুর রহমান করেছিলেন, তার নেতৃত্বে তার নামে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এটি আমাদের মানতেই হবে। কিন্তু পরবর্তীতে তিনি ভেবেছিলেন তিনি যা করবেন সবই বৈধ হবে, সবকিছুকে ভ্যালিডেট করা যাবে, করা যায়নি। শোচনীয় পতন হয়েছিল, তার নির্মম মৃত্যু হয়েছিল। একই কাজ শেখ হাসিনা করেছিলেন, তার কন্যা, লজ্জাকর পতন হয়েছে, জীবন ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। তো যে কোনো লোকের ক্ষেত্রে এটি করবে। আপনি আগে কি করেছেন সেই জন্য আপনার পরের অপকর্মকে ভ্যালিডেট করা যাবে, এন্ডোর্স করা যাবে, মোটেই বিষয়টি এরকম না। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। বরং এইটি কাজ করবে, আগে খারাপ ছিল, কেউ খারাপ কাজ করেছে, তার পরবর্তী সময়টি ভালো কেটেছে, ভালো করেছেন, ভালো কাজ করেছেন, মানুষের প্রশংসা কুড়িয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, বিষয়টি বরং এইভাবে কাজ করতে পারে। তো আসিফ মাহমুদ সজীব যা করেছেন, অন্যায় করেছেন, এটি থেকে বেরিয়ে আসবেন। আর হাসনাত আব্দুল্লাহ, যাকে আমরা অনেকেই টাইগার আব্দুল্লাহ বলতে পছন্দ করি, টাইগার হাসনাত বলতে পছন্দ করি, তার তেজস্বী কথাবার্তা, গতকালও আমি তাকে নিয়ে একটি এপিসোড করেছি, তাসনিম জারাকে নিয়ে, তাকে নিয়ে তাদের বক্তব্যের প্রশংসা করি। হাসনাত আব্দুল্লাহকে প্রত্যাখ্যান করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার শ্রেষ্ঠ ক্ষমতার অপব্যবহার করে তার উপজেলার জন্য, দেবিদ্বারের জন্য যে 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটি প্রত্যাখ্যান করবার ব্যবস্থা করতে হবে, ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের ফান্ডে। নিয়ম অনুযায়ী যতটুকু পায় দেবিদ্বার অতটুকুই পাবে, বেশি পাবে। মুরাদনগর যতটুকু পায় অতটুকুই পাবে। না হলে ভবিষ্যতে হাসনাত আব্দুল্লাহকে জবাব দিতে হবে। কারণ হাসনাত আব্দুল্লাহ হয়তো বলতে পারেন আমি তো বরাদ্দ দেওয়া হয়েছে, আপনি প্রত্যাখ্যান করুন, একটি অন্যায় প্রতিবাদ করুন, এক্সাম্পল সেট করুন, করতে হবে। তো প্রিয় দর্শক, এইভাবে নানা কারণে বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিতর্কিত হয়েছেন, সরকারকে বিতর্কিত করেছেন, এবং সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করেছেন এবং করেই চলেছে। আর মাহফুজ আলমকে এখানে ক্লিন চিট দেবে এরকম কোনো সুযোগ নেই। মাহফুজ আলমকে সর্বশেষ তার যে কর্মকাণ্ড, টিভি চ্যানেল অনুমোদন দেয়া, সেখানে তিনি স্বৈরাচারী আচরণ করেছেন, স্বৈরাচারী বক্তব্য রেখেছেন, যেই বক্তব্য শেখ হাসিনার ছিল। তিনি বলেছেন আমি চ্যানেল অনুমোদন দেবই, কেন? ক্রাইটেরিয়া ভঙ্গ করে তিনি তা করেছেন। দুটো চ্যানেল অনুমোদন দিয়েছেন, কোন ক্রাইটেরিয়ায়? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। তিনি উত্তর দেননি, বাট দিতে হবে একদিন, এবং বলেছেন দিতেই থাকবে। স্বৈরাচারী আচরণ।
ফ্যাসিস্ট রিমার্ক। এক্সকিউজ মি। তো যেটি বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ মহল থেকে এই দুই ছাত্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু তারা আসছে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে দাবি করেছেন, আসিফ মাহমুদ তো ঢাকার 10 আসন থেকে নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন, সেখানকার ভোটার হয়েছেন, এটি এখন প্রতিষ্ঠিত সত্য। তিনি কোন দলে জয়েন করেছেন সেটি পরিষ্কার হয়নি, তার রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত, কোন দলে যাচ্ছেন কি করছেন, বাট নির্বাচন করছেন তিনি। আচ্ছা, মাহফুজ আলম এখনো জানেন না কি করছে, বাট তারা সরকারে আছে। তফসিল ঘোষিত হতে 1 সপ্তাহ বাকি আছে, এখনো কেন তারা সরকারে থাকবে? কিছুদিন আগে আসিফ মাহমুদ বলেছিলেন তার পদত্যাগের কথা উঠলে যে আমি পদত্যাগ করতে চাই, কিন্তু সরকারের কিছু ব্যাপার আছে। তিনি বুঝিয়েছিলেন যে সরকার অনুমোদন করছে না তার পদত্যাগ, সরকার চাইছে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থাকুন। না, তিনি এমন কোনো কাজ করেননি স্থানীয় সরকারে কিংবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যে সরকার চাইতে পারে। তার এক্সপার্টিস, তার এক্সপিরিয়েন্স, তার ইনসাইটস এমন কিছু ছিল না, বরং বিতর্ক ছিল। বরং গত সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগ করার ব্যাপারে অ্যাডভাইস করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন, দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করার কথা বলেছিলেন। তারা এখনো পদত্যাগ করেননি, তারা সরকারের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চাচ্ছে। সুস্পষ্টভাবে এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করবে। সরকারের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে উপদেষ্টা হিসেবে নানা রকম সরকারি সুবিধা নিয়ে এবং নিজ এলাকায় কিছুটা সুবিধা বেটে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে তারা যা করবেন সেটি ক্লিয়ারলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং নিরপেক্ষতার শপথ ভঙ্গ করা। আর এইটি নতুন বাংলাদেশে তাদেরই ঘোষিত নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত চলতে পারে না। এটি হিপোক্রিসি। হাসিনার মতোই দশা হবে এসব করতে থাকে। তাই এখনো সময় আছে, অনতি বিলম্বে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।